হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বিভিন্ন নিউজ পেপারে আগত যাবতীয় গুরুত্বপূর্ণ নিউজ ডিসকাস করব। অত্যন্ত নিপুণভাবে এই ওয়েবসাইটে, দৃষ্টি আইএসের ওয়েবসাইটে এই সমস্ত নিউজ অ্যানালিসিস করা আছে। এই নিউজগুলো করলেই কিন্তু ডেলি সমস্ত নিউজ পেপারে যেসব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, যেটা কিনা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো তৈরি হয়ে যাবে। তো আমরা এই ওয়েবসাইট থেকে ডেলি এই সমস্ত নিউজ পেপারগুলো অ্যানালিসিস করব। অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত সাজানো গোছানো। সাধারণ নিউজ পেপার অ্যানালিসিস করলে আমরা সেখানে শুধুমাত্র কিছু সামান্য তথ্য পাই, সেটা পরীক্ষার অ্যাঙ্গেল থেকে কীভাবে গুরুত্বপূর্ণ বা সেই নিউজের সাথে স্ট্যাটিক কী রয়েছে সেটা আমরা জানতে পারি না, কিন্তু এখানে ওয়েবসাইট থেকে আমরা সেটা খুব সহজে জানতে পারবো। খুব সুন্দর একটা ওয়েবসাইট, আপনারা অবশ্যই ভিজিট করবেন। এখানে ওয়েবসাইটটাতে অনেক কিছু রয়েছে। আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে এই অংশটা আলোচনা করব। তো এখানে আমরা দেখছি নিউজ রয়েছে গ্লোবাল ডিপেন্ডেন্স অন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের গ্লোবাল যে ডিপেন্ডেন্স সেটা নিয়ে একটা নিউজ এসছে। কেন নিউজে আছে এটা? অ্যাকর্ডিং টু নিউ রিপোর্ট ফ্রম ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার, a non-profit organization, the world's largest fossil fuel producing countries have neither made a commitment to end oil and natural production or nor have they set a global target for renewable energy. তো ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার বলে একটা এনজিও রয়েছে, তারা বলছে যে বিশ্বের বড় বড় যারা অয়েল প্রডিউসিং কান্ট্রি রয়েছে তারা কিন্তু ভবিষ্যতে অয়েল এবং ন্যাচারাল গ্যাসের ভবিষ্যতে প্রোডাকশন কীরকম হবে বা সেটা কতটা তারা কমাতে চাইছে পরিবেশ সংরক্ষণের জন্য, বা রিনিউয়েবল এনার্জি কীভাবে ইউজ করা যেতে পারে সেই বিষয়ে তাদের কিন্তু কোনো উদ্যোগ নেই। অর্থাৎ এই যে ফসিল ফুয়েল, এর জন্য ব্যাপক গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং বিশ্ব উষ্ণায়ন তার যে এফেক্ট সেটা সম্পর্কে কোনো রকম এরা কিন্তু অ্যাকশন নিতে নারাজ। তো ইউএনএফসিসি COP28 সেটা আসছে, সেটা সম্প্রতি হবে এবং সেখানে কিন্তু এই অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রোডাকশন নিয়ে অনেক কিছু আলোচনা হবে। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসি, আমরা জানি প্রত্যেক বছর একটা করে সিওপি হয়, মিটিং হয়, বিভিন্ন কান্ট্রিগুলো একসাথে কোনো একটা নির্দিষ্ট তাদের গন্তব্যে মিট করে। তো সেটাও এবছর হবে এবং এবছরে যে আলোচনার বিষয় ফোকাস সেটা কিন্তু অয়েল ন্যাচারাল গ্যাস প্রোডাকশনটা কীভাবে বন্ধ করা হবে সেটা নিয়ে আলোচিত হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রিপোর্টে গুরুত্বপূর্ণ কী বিষয় হাইলাইট করা হয়েছে? ল্যাক অফ গ্লোবাল কনসেনসাস। তো অয়েল এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কমানো উচিত, এটা বলা হচ্ছে। এবং দেয়ার এক্সিস্ট এ গ্লোবাল অ্যাকসেপ্টেড কনসেনসাস অন ফেজিং আউট অফ কোল বাট নো সাচ এগ্রিমেন্ট অন অয়েল অ্যান্ড গ্যাস। কয়লা কীভাবে বন্ধ করা হবে, কয়লার উৎপাদন, সেটা নিয়ে কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা কনসেনসাস রয়েছে অলরেডি, সেটার উপর একটা চুক্তি রয়েছে, কিন্তু কিভাবে অয়েল ন্যাচারাল গ্যাস শেষ করা হবে, বন্ধ করা হবে, সেটা নিয়ে কোনো চুক্তি নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটাকে তুলে ধরা যেতে পারে বিভিন্ন লেখাতে, বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ে এটা তুলে ধরা যেতে পারে। দো ইন্ডিয়া কল্ড ফর আ ফেজ ডাউন অফ অল ফসিল ফুয়েল অ্যাট COP27 in Egypt, a concrete decision regarding the same could not be finalized. তো এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কিন্তু এই ফেজ ডাউন করবে ফসিল ফুয়েল, যাবতীয় ফসিল ফুয়েলের কথা বলা হচ্ছে। COP27 যেটা অনুষ্ঠিত হয়েছিল ইজিপ্টে সেখানে বলেছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়নি, এটাও কিন্তু বলা হচ্ছে। পারফরমেন্স অফ ডেভেলপড কান্ট্রিগুলো কী পারফরমেন্স রয়েছে অ্যাজ অফ নাও? Sweden, Denmark, France, Spain set an end date, while France, Sweden, Colombia, Ireland, Portugal, New Zealand, Spain have held new oil and gas exploration and production. তো মাত্র এই 4টে দেশের নাম করা হয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অধিকাংশটাই। তারা বলেছে যে একটা নির্দিষ্ট সময় ডেট দিয়েছে কবে শেষ করা হচ্ছে, কিন্তু এই সমস্ত দেশগুলো নতুন করে প্রাকৃতিক গ্যাস এবং তেল সন্ধান শুরু করেছে। On the contrary, the US, world largest oil and gas producer, has more than doubled oil production since 2010. তো ইউনাইটেড স্টেটস কিন্তু আবার প্রোডাকশনটা আরও বাড়িয়ে দিয়েছে, ডাবল করে দিয়েছে 2010-এর তুলনায়। অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড লার্জেস্ট এলএনজি এক্সপোর্টার, projected as 11% increase in the LNG production.
20 to 30। তো এই 10 বছরে তাদের এলএনজি প্রোডাকশন 11% ইনক্রিজ হবে সেটা ঘোষণা করেছে। অর্থাৎ কমার তো কোনো নামই নেই, আরও বেশি বাড়ছে এই ধরনের প্রোডাকশন, সেটা এখানে বলা হচ্ছে। সিএসএস অ্যাজ অ্যান অল্টারনেটিভ অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস। UAE, world 7th largest oil producer and 15th largest fossil gas producer, has been phasing for the use of carbon capture and storage in the energy sector instead of phasing out oil and gas. So, world 7th largest oil producer, 15th largest fossil gas producer, pushing for the use of carbon capture and storage in the energy sector instead of phasing out oil and gas. তো কার্বন ক্যাপচার, ইউনাইটেড আরব এমিরেটস তারা কার্বন ক্যাপচারের উপর জোর দিচ্ছে। গ্যাস, অয়েল এটাকে ফিজিং আউট করা, বন্ধ করা, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু নিশ্চুপ। CCS involves capturing CO2 from power plant and other industrial processes instead of emitting them into the atmosphere. তো এটা আমরা জানি, কার্বনকে ক্যাপচার করে নেওয়া, পরিবেশে বাতাসে মেশার আগেই সেই কার্বনটাকে শোষণ করে নেওয়া হয় বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, সেটা CCS বলা হয়। তো তারা এটা করছে কিন্তু বন্ধ করার কথা বলছে না। কারেন্টলি CCS ক্যাপচার্স লেস দ্যান 0.1% of global carbon emissions, accounting to technological, economic, institutional, ecological, environmental and socio-cultural barrier. তো CCS লেস দ্যান 0.1% গ্লোবাল কার্বন এমিশনের ক্যাপচার করে, যেটা অতি 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 কম। তো সেটা এখানে বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে, যেটা কিনা বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিংয়ে আমরা তুলে ধরতে পারি বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, যারা পজিটিভ অ্যাকশন নিয়েছে সেই দেশগুলো খুব সুন্দর চার্টে তুলে ধরা আছে। অয়েল গ্যাস এক্সপ্লোরেশন প্রোডাকশন বন্ধ করবে, এইটা পজিটিভ অ্যাকশন নিয়েছে এই দেশগুলো। গভর্নমেন্টস মুভিং ইন দ্য রং ডিরেকশন, যারা কিনা বন্ধ করা তো দূর, আরও বেশি করে প্রোডাকশন বাড়াচ্ছে, সেই দেশগুলো এখানে বলা রয়েছে, তাদের নামগুলো। তো এখানে আমরা একটা দাগ দিলেই বুঝতে পারবো কারা এইদিকে রয়েছে, কারা এদিকে রয়েছে। তো যাই হোক, এখানে দেশগুলো দু একটা এক্সাম্পল এখানে মনে রাখা প্রয়োজন আছে, সব মনে রাখা সম্ভব নয়। অবশ্যই দু একটা এক্সাম্পল নিয়ে এখানে যেগুলো বলা রয়েছে যে কোন দেশ কী করতে চলেছে, এখানে সুইডেন, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলে দিলেই সব থেকে বেটার, তারা বেটার পজিশনে আছে, তারা বন্ধ করতে চাইছে। অন্যান্য দেশ কিন্তু এখানে US হোক বা অস্ট্রেলিয়া, এরা কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে প্রোডাকশন। গ্লোবাল সিনারিও, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি global production, transportation and processing of oil and gas emitted the equivalent of 5.1 billion ton of CO2 in 2022, almost 50% of total energy related greenhouse gas emissions. তো 2022-এর যে রিপোর্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 5.1 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাতাসে মিশেছে, যেটা একটা হিউজ কোয়ান্টিটি। অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এমিটেড অফ মিথেনও এখান থেকে নির্গত হয়, শুধু CO2 নয়, যেটা কিনা গ্রিন হাউস গ্যাস একটা, অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের পরেই মিথেনের কথা আসে। আন্ডার দ্য IA net zero by 2050 scenario, the emission intensity of oil and gas activities need to be roughly held by the end of this decade, leading to a 60% of overall production reduction in total emission from oil and gas operation. তো 60% রিডাকশান করা হবে এই ডিকেডে, নেট জিরো 2050 সিনারিও এখানে বলা হয়েছে। বিভিন্ন দেশ তারা কিন্তু কবে কার্বন নিউট্রাল হবে সেটা ঘোষণা করেছে, তো সেখানে একটা কমার সম্ভাবনা আছে, এইটুকুই বলা হচ্ছে। মেজর প্রডিউসার আর কনজিউমার, এখানে আমাদের স্ট্যাটিক ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। The top oil producing nation in 2022 are the United States, Saudi Arabia, Russia, Canada and China, with OPEC remaining a powerful cattle of oil producer. তো ওপেক ছাড়াও এইসব দেশগুলো 2022-এ এইসব দেশগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ অয়েল প্রোডাকশন করেছে।
ইউনাইটেড স্টেটস সব থেকে বেশি পেট্রোলিয়াম তারা কিন্তু তৈরি করেছে, 20% সারা বিশ্বে উৎপাদনে 2022-এ 20%, দ্যাট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। এগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিংয়ে এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে, বা এমসিকিউতেও কিন্তু প্রশ্ন আসতে পারে, স্টেটমেন্ট আসতে পারে যে কোন দেশ লার্জেস্ট প্রডিউসার ছিল পেট্রোলিয়ামের, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো খুব গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে পড়তে হবে। টপ অয়েল কনজিউমিং কান্ট্রি অফ 2022 দ্য ইউএস, চায়না, ইন্ডিয়া। টপ কনজিউমার ব্যবহার করছে এরা সব থেকে বেশি ভোক্তা, প্রথম তিনটে মনে রাখলেই যথেষ্ট, এবং 4 নম্বরে রাশিয়া। ইন্ডিয়া সিনারিও এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ইজ দ্য still highly exposed to the industrial activity related to fossil fuel. It is the world's third largest oil consumer at around 5 million barrels a day, with an annual growth rate of oil demand at 3 or 4%. তো ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট অয়েল কনজিউমার রয়েছে ভারত, যেটা আমরা এইমাত্র দেখলাম। 5 মিলিয়ন ব্যারেল পার ডে ব্যবহার হয় এখানে। ডিম্যান্ড বাড়ছে 3 থেকে 4% করে, কিন্তু প্রতি বছর ডিম্যান্ড বেড়েই চলেছে। ইন্ডিয়াস ইম্পোর্ট dependency in oil natural gas also increased. In the case of natural gases, the net import dependency rose from just over 30% to nearly 48% in the year 2021-2022. তো ভারতের যে ডিম্যান্ড, ন্যাচারাল গ্যাসের ডিম্যান্ড, সেটা কিন্তু আরও বেশি। সেটা 30% ছিল 12-13-তে, সেটা 48% হয়ে গেছে, অনেক অনেক বেশি। ক্রুড অয়েল হ্যাজ অলসো বিন সিমিলার ইনক্রিজ ইন ইম্পোর্ট। কাঁচা তেলও ইম্পোর্টটা ইনক্রিজ করেছে প্রতি বছর, কারণ ডিম্যান্ড বাড়ছে, তার মানে এটাও বাড়ছে। হয় দ্য কান্ট্রিজ নট রেস্ট্রিক্টিং অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন, কেন দেশগুলো এই প্রোডাকশনটা কমাতে চাইছে না? এখানে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসবে, যেটা কিনা বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালিসিস করার ক্ষেত্রে কাজে লাগবে। বিভিন্ন অপশনাল পেপার যেমন জিওগ্রাফি বা আরও অন্যান্য অপশনাল পেপারে কিন্তু এই ধরনের অ্যানালিটিক্যাল অ্যান্সার রাইটিং, সেখানে কিন্তু সুযোগ রয়েছে এই সমস্ত পয়েন্ট ব্যবহার করার। তো এগুলো আমরা গুরুত্ব সহকারে দেখব। ইকোনমিক কনসিডারেশন, oil and natural gas production often play a significant role in a country's economy, contributing to the government revenues, employment and overall economic growth. তো যে দেশ চাইছে না অয়েল প্রোডাকশন কমাতে, তার কারণ হচ্ছে সেই দেশের অর্থনীতির সাথে এই বিষয়টা জড়িত, সেই কাজের সাথে প্রচুর মানুষ জড়িয়ে আছেন, এমপ্লয়মেন্টের বিষয় রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি, সরকারের রেভিনিউ আসার ব্যাপার রয়েছে, সুতরাং তারা স্বাভাবিক কমাতে চাইছে না বা কমায় না। এনার্জি সিকিউরিটি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর এসেনশিয়াল ফর এনার্জি সিকিউরিটি। এটা একটা এনার্জি সিকিউরিটির একটা গুরুত্বপূর্ণ দিক। Countries prioritize ensuring a strategy and reliable supply of energy to increase production to meet domestic demand and reduce dependence on imports. তো কোনো দেশে যদি অয়েল পাওয়া যায়, তারা নিশ্চয়ই চাইবে না যে আমাদের প্রোডাকশন বন্ধ করে বিদেশ থেকে আমরা এটা ইম্পোর্ট করব। তারা অবশ্যই তাদের প্রোডাকশনটা জারি রাখবে, বজায় রাখবে, এটা একটা কারণ। এনার্জি সিকিউরিটি। জিওপলিটিক্যাল কনসিডারেশন, some nation may use energy production as a tool for political leverage or to exert influence over other nations which can impact production control effort. তো এখানে একটা জিওপলিটিক্যাল ব্যাপার রয়েছে, ঠিক যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র বা এই ধরনের দেশগুলো, তারা জিওপলিটিক্যাল বিষয়গুলো অনেক বেশি ভালো করে তৈরি করে থাকে, কারণ অন্যান্য দেশের উপর তারা ইনফ্লুয়েন্স করতে চায়, প্রভাব খাটাতে চায়। তো এই জায়গাটা থেকেও কিন্তু প্রোডাকশন বন্ধ করার ব্যাপারটা আসছে না। ডোমেস্টিক পলিটিক্যাল ফ্যাক্টর, political consideration including domestic pressure and competing interest can influence production decision. Government may face opposition from stakeholder including industry group, local community, political factor, which can complicate effort to control production. তো একটা দেশের সরকার তার পপুলারিটি বজায় রাখতে সারা দেশের মধ্যে তাদের একটা পলিটিক্যাল প্রেশার থাকে, সেটা থেকেও কিন্তু এই জায়গাটা আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। হাউ ক্যান দ্য ডিপেন্ডেন্স অন অয়েল অ্যান্ড গ্যাস বি রিডিউস? তো স্বাভাবিক, কীভাবে মেজার্সগুলো আসবে সেটাও গুরুত্বপূর্ণ। গেটিং কংক্রিট টার্গেট নিতে হবে। নো এক্সকিউজ, কোনো রকম এক্সকিউজ না দিয়ে টার্গেট করতে হবে কীভাবে অয়েল গ্যাসকে প্রোডাকশনটা কমানো যায়। এম্পারেন্স রিনিউয়েবল এনার্জি ইনোভেশন, প্রত্যেকটা দেশকে এগিয়ে আসতে হবে কীভাবে রিনিউয়েবল এনার্জিগুলোকে নতুন নতুন করে ব্যবহার করা যায়, সেটা ওপর জোর দিতে হবে। সোলার প্যানেল থেকে শুরু করে, উইন্ড টারবাইন থেকে শুরু করে,
এই বিকল্প ব্যবহারগুলোকে আনতে হবে। ফস্টার ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, আন্তর্জাতিক একত্রে বিভিন্ন কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, নতুন করে নলেজ শেয়ারিং করতে হবে, নতুন টেকনোলজি ব্যবহার করে কিভাবে আমরা বিকল্প রাস্তা খুঁজে নিয়ে অয়েল ন্যাচারাল গ্যাসের থেকেও ভালো কিছু ব্যবহার করতে পারি, সেই ব্যাপারে কিন্তু সমস্ত দেশকে একসাথে একযোগে কাজ করতে হবে। এইড ফর ক্যাপাসিটি বিল্ডিং, তো ডেভেলপড কান্ট্রি শ্যাল অ্যাসিস্ট ডেভেলপিং কান্ট্রিজ ইন বিল্ডিং দেয়ার ক্যাপাসিটি টু ইমপ্লিমেন্ট সাস্টেনেবল এনার্জি প্রজেক্ট। তো যারা ডেভেলপ কান্ট্রি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, যারা ডেভেলপিং তাদের বিভিন্ন রকম নলেজ শেয়ারিং করে, বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করে তারা কীভাবে রিডিউস করতে পারে সেটা তাদেরকে বোঝানো, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে, ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সেটা তাদেরকে দেওয়া। বিশেষত টেকনোলজি ব্যাপারটা এখানে চলে আসছে যে উন্নত দেশ, যারা উন্নয়নশীল দেশ, তাদের হাতে সেই টেকনোলজি নেই যে তারা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করবে, সেটাকে অ্যাসিস্ট করা, সেটা সাহায্য করা, সেটা ডেভেলপ কান্ট্রির দায়িত্ব। গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দিতে হবে। প্রমোট ডেভেলপমেন্ট অফ গ্রিন ইন্ডাস্ট্রি সাচ এস রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং, ক্রিয়েট লোকাল জব অপরচুনিটি, ইনক্রিজ এনার্জি সেলফ সাফিসিয়েন্সি, রিডিউস ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েল ইম্পোর্ট। তো একটা দেশ কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে সেটা তো করতেই হবে, এবং সেটা গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেন হয়, পরিবেশকে দূষণ না করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো এগুলো খুব কমন বিষয়, কিন্তু পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখতে দেওয়া রয়েছে। এবার দেখবো ইউপিএসসি সিভিল সার্ভিসে প্রিভিয়াস ইয়ারে এই ধরনের প্রশ্ন কী এসেছিল। 2020-তে এসেছিল, উইথ রেফারেন্স টু ফার্নেস অয়েল কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইট ইজ আ প্রোডাক্ট অফ অয়েল রিফাইনারিজ, সাম ইন্ডাস্ট্রি ইউজ ইট টু জেনারেট পাওয়ার, ইটস ইউজ causes sulfur emission into environment। তো ফার্নেস অয়েল নিয়ে এখানে একটা প্রশ্ন করা হয়েছে। হোয়াট ইজ ফার্নেস অয়েল? এটা রিফাইনারি অয়েল যখন প্রসেসিং করা হয়, ক্রুড অয়েলকে যখন সেখান থেকে বিভিন্ন বস্তু নিষ্কাশন করা হয়, শোধন করা হয় রিফাইনারিতে, তখন এটা তৈরি হয় ফার্নেস অয়েল। এবং কোথাও কোথাও এটা পাওয়ার জেনারেট করতে কোনো কোনো ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয়, এবং এটা ব্যবহার করলে সালফার পরিবেশে বাতাসে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে ফার্নেস অয়েল। তো এখানে তিনটে স্টেটমেন্টই কিন্তু ঠিক, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার ছিল। 2020 প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটা এসেছে। খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের যে কোনো প্রশ্ন তৈরি হতে পারে, যে কোনো স্টেটমেন্ট তৈরি হতে পারে, প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। নেক্সট, দ্য টার্ম ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, এটা নিউজে আসে, 2020-তে এসেছিল এই প্রশ্নটা। এটা কি? এটা হচ্ছে ক্রুড অয়েলের যে গ্রেড সেটা বোঝা যায়, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট এর মাধ্যমে। এটা কী জিনিস? এটা হচ্ছে ক্রুড অয়েল, কাঁচা তেলের যে গ্রেড, কী ধরনের, কতটা উন্নত, সেই তেলটা কতটা ভালো, সেই গ্রেডিং এর মধ্যে একটা টার্ম হচ্ছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট। মেন্সে কোয়েশ্চেন এসছে 2017-তে, দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি কনস্টিটিউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়াস ইকোনমিক প্রোগ্রেস, অ্যানালাইজ ইন্ডিয়াস এনার্জি পলিসি কোঅপারেশন উইথ ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ। খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই ইকোনমিক প্রোগ্রেস। তো ভারতের সাথে ওয়েস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ ওপেক, অধিকাংশ ওপেক কান্ট্রি যারা তেল তৈরি করে পশ্চিম এশিয়ার দেশ, তাদের সাথে ভারতের কি এনার্জি পলিসি কোঅপারেশন রয়েছে সেটা নিয়ে অ্যানালাইজ করা, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাথে এই সব দেশগুলো, আরব থেকে শুরু করে কুয়েত, কাতার ইত্যাদি সমস্ত তেল প্রডিউসিং কান্ট্রি, তাদের সাথে কীরকম রিলেশন রয়েছে, এবং সেটা কিভাবে ভারতের গ্রোথ, ভারতের অর্থনৈতিক প্রোগ্রেসের সাথে জড়িত, এনার্জি সিকিউরিটির সাথে জড়িত, সেটা নিয়ে আলোচনা করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে অনেক পয়েন্টস কিন্তু এই ধরনের প্রশ্নের আমরা এখান থেকে নিতে পারি। নেক্সট দেখব ডিলেইড মনসুন, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাট প্রেজেন্ট, হট টপিক বলা যায়, যেটা জিএস পেপার 1 ফিজিক্যাল জিওগ্রাফি, ওয়াটার রিসোর্স, জিএস পেপার 3 এবং ইরিগেশন, এই সমস্ত টপিকগুলো থেকে এটা একটা কমন টপিক। এবং এখানে প্রিলিমসের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আইটিসিজেট, সার্দার্ন অসিলেশন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আর মেন্সের জন্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন, সাউথ ওয়েস্ট মনসুন, এই যে টপিকগুলো রয়েছে এর সাথে জড়িত এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কোনো সন্দেহ নেই। কেন এটা নিউজে রয়েছে? কারণ আমরা জানি 2023-এ যে মনসুন কেরালাতে অ্যারাইভ করেছে, যেটা এসেছে জুনের 8 তারিখে, কিন্তু আসার কথা ছিল জুনের 1 তারিখে। সুতরাং ডিলে করেছে মনসুন
কেন করেছে, এর কী ইম্প্যাক্ট আছে, কী বিষয় রয়েছে, সমস্ত কিছু স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জড়িত সব কিছু এখানে দেওয়া রয়েছে। হোয়াট ইজ মনসুন? মনসুন আর সিজনাল উইন্ড হুইচ রিভার্স দ্যার ডিরেকশন উইথ দ্য চেঞ্জ অফ সিজন। তো আমরা জানি মনসুন তার ডিরেকশানটা চেঞ্জ করে তার সময়ের সাথে সাথে ভারতীয় উপমহাদেশে মনসুন কিন্তু প্রবাহিত হয়। তো আমরা জানি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় সারা বছর 6 মাস, আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু কিন্তু 6 মাস প্রবাহিত হয়, এটা মৌসুমি বায়ুর নিয়ম। তো সেটা বলা রয়েছে এখানে। আর কি বলা রয়েছে, দ্য ডিফারেন্সিয়াল হিটিং অ্যান্ড কুলিং অ্যান্ড ল্যান্ড অফ ওয়াটার ক্রিয়েটস আ লো প্রেশার অন দ্য ল্যান্ড মাসেস অফ ইন্ডিয়া ওয়াইল দ্য সিজ রাউন্ড এক্সপিরিয়েন্স কম্পারেটিভলি হাই প্রেশার। তো সাউথ ওয়েস্ট মনসুন যখন আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের উপর দিয়ে এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে দুটো শাখা যখন আসে, তখন ভারতীয় উপমহাদেশে স্থলভাগের উপর একটা নিম্নচাপ তৈরি হয়, জলভাগের উপর একটা উচ্চচাপ তৈরি হয়। দ্য শিফট অফ দ্য পজিশন অফ ইন্টারট্রপিক্যাল কনভার্জেশন ইন সামার অফ দ্য গঙ্গা প্লেইন দিস দ্য ইকুয়েটর থ্রু নর্মালি পজিশন অ্যাবাউট 50 নর্থ টু দ্য ইকুয়েটর, যেটা কিনা আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, অর্থাৎ আয়নবায়ু যেখানে এসে মিলিত হচ্ছে এইভাবে এবং কনভার্জ করছে এক জায়গাতে, দুটো মিলে আবার উপর দিকে চলে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলি, যেটা কিনা 0 থেকে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথের মধ্যে সাধারণত থাকে। কিন্তু গ্রীষ্মকালে এই আইটিসিজেডটা শিফট করে, একটু ওপর দিকে চলে যায়, কোথায় চলে আসে, আমাদের গঙ্গা প্লেনের ওপর চলে আসে। তো তখন এই আইটিসিজেড সেখানে থাকার কারণে সেই জায়গাতে সূর্যের কিরণটা লম্বভাবে পড়ে বলেই বেসিক্যালি আরটিসিএটা উপর দিকে কিছুটা উঠে যায় এবং সেখানে নিম্নচাপ তৈরি হয়। তো সেই বিষয়টাই কথা বলা রয়েছে এখানে, শিফটিং হচ্ছে, নিম্নচাপ হচ্ছে এবং হাই প্রেশার তৈরি হচ্ছে আমাদের জলভাগে, লো প্রেশার তৈরি হচ্ছে স্থলভাগে, আইটিসিজেডের শিফটিংয়ের কারণে তৈরি হয়। The presence of high pressure area east of Madagascar, approximately 20 degrees south of the Indian Ocean, the intensity and position of the high pressure area affect the Indian monsoon. তো মাদাগাস্কার অর্থাৎ সাউথ আফ্রিকা যে অঞ্চলটা রয়েছে তার পাশে এখানে মাদাগাস্কার রয়েছে আমরা জানি। তো এই মাদাগাস্কারের কাছাকাছি অঞ্চলে, যেটা কিনা 20 ডিগ্রি, এটা 0 ডিগ্রি হলে এখানে মোটামুটি 20 ডিগ্রি সাউথে, এইখানে একটা হাই প্রেশার বেল্ট তৈরি হয় এবং আমাদের উপমহাদেশে এই পুরো অঞ্চলটা জুড়ে একটা লো প্রেশার থাকে। তো এখানে এটাই বলতে চাওয়া হয়েছে, দ্য টিবেটান প্লেটো গেটস ইন্টেন্সলি হিটেড ডিউরিং সামার হুইচ ইট হ্যাজ স্ট্রং ভার্টিক্যাল এয়ার কারেন্ট অ্যান্ড ফর্মেশন অফ লো প্রেশার ওভার দ্য প্লেটো অ্যাবাউট 9 কিলোমিটার অ্যাবভ সি লেভেল। তো এই জায়গাতে এখানে তিব্বত মালভূমি রয়েছে, হিমালয়ের ঠিক পরেই তিব্বত রয়েছে, তো সেখানে একটা লো প্রেশার ক্রিয়েট হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। দ্য মুভমেন্ট অফ দ্য ওয়েস্টার্লি জেট স্ট্রিম টু দ্য নর্থ অফ হিমালয়া and the presence of the tropical easterly jet stream over the Indian peninsula during summer. তো ওয়েস্টার্লি জেট স্ট্রিম, হিমালয়ের উত্তর দিকে পশ্চিমা যে বায়ু সেটা কিন্তু প্রবাহ হওয়া শুরু হয়, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম একটা থাকে, সেটাও এখানে এইভাবে প্রবাহিত হয়। মনসুন কীভাবে তৈরি হয় তার ডিটেলসে আমি অলরেডি এটা আলোচনা করেছি, এখানে খুব বেশি করব না। শীতকালীন সময় এরকম জায়গা থেকে, হিমালয়ের জায়গা থেকে চলে আসে পশ্চিমা জেট বায়ু, তার সাথে একটা সম্পর্ক রয়েছে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর, আর পূবালি জেটের সম্পর্ক রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে। তো এখানে সেটা নিয়ে ছোটো করে বলা রয়েছে, মুভমেন্ট এদের উপর ডিপেন্ড করে। এরপর সাদার্ন অসিলেশন নিয়ে বলা রয়েছে, দক্ষিণী দোলন যেটাকে আমরা বাংলাতে বলি। It is a shift in the wind and sea surface temperature between the tropical eastern Pacific Ocean and the Indian Ocean. It is commonly referred to as the phenomenon of shifting air pressure. La Nina is the cooling phase and El Nino is the warming phase. La Nina generally impacts positively on Indian monsoon. প্রশান্ত মহাসাগরে ঘটে চলা একটা ঘটনা যেটা এল নিনো লা নিনা বলা হয়। লা নিনা হচ্ছে নর্মাল সময় যেটা হয় আমাদের মনসুন যখন ঠিকঠাক হয়, বৃষ্টিপাত যখন সঠিক সময় হয়, সঠিক পরিমাণে হয়, তখন এই লা নিনা ফেজ চলে। এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে যেহেতু এটা ঘটে, দক্ষিণী দোলন এটাকে বলা হয়, সাদার্ন অসিলেশন বলা হয়, তার মধ্যেই দুটো ফেজই পড়ছে, এল নিনোও পড়ছে, লা নিনাও পড়ছে। এল নিনোতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটা উষ্ণ স্রোতের আবির্ভাব হয়, যে কারণে পরিস্থিতিটা উল্টো হয়ে যায়। ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ু কিন্তু সেই বছর খুব একটা বৃষ্টিপাত ঘটায় না যখন এল নিনো ফেজ চলে। তো সেই সময় বৃষ্টি খুব একটা হয় না। প্রশান্ত মহাসাগরে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশে, চিলি, মেক্সিকো,
এই অঞ্চলগুলোতে মধ্য আমেরিকার মেক্সিকো, দক্ষিণ আমেরিকাতে চিলি, পেরু, এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। যখন ভারতীয় উপমহাদেশে শুষ্ক অবস্থা অবস্থান করে, মৌসুমি বৃষ্টিপাত খুব একটা হয় না, ওই জায়গাতে বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যায়। তো এই ফেনোমেনা পুরোটাই দক্ষিণী দোলন বা সার্দার্ন অসিলেশন এটাকে বলা হয়। এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। Indian Ocean dipole is the difference between the temperature of eastern and the western Indian Ocean, that is Bay of Bengal and Arabian Sea. আরব সাগর এবং বঙ্গোপসাগরের যে পার্থক্য, ডিফারেন্স, টেম্পারেচারের যে পার্থক্য, সেটাকে ইন্ডিয়ান ওশেন ডাইপোল আইওডি বলা হয়। A positive IOD bring more rainfall in the Indian while negative IOD impact negatively. তো যখন এটা পজিটিভ থাকে তখন কিনা বৃষ্টিপাত ঠিকঠাক হয়, আর যখন এটা নেগেটিভ থাকে তখন বৃষ্টিপাত খুব একটা হয় না। তো ইন্টারটপিক্যাল কনভারসেশনের শিফটিংটা এখানে দেখানো রয়েছে ছোটো করে, অলরেডি আমরা এখানে দেখেছি, সুতরাং এটা নিয়ে আলোচনা প্রয়োজন নেই। অনসেট অফ মনসুন, মনসুন অনসেট, কখন মৌসুমী বায়ুটা আসে? The onset of monsoon over Kerala coast shifting the start of the 4 months southwest monsoon season will account for over 70% of Indian annual rainfall. তো কেরালা কোস্টে যখন সাউথওয়েস্ট মনসুন আসে, ভারতে 70% রেনফল এটা মৌসুমী বায়ুর প্রভাবে হয়। Contrary to common assumption, the onset does not refer to the first rain of the season, but rather follows স্পেসিফিক টেকনিক্যাল ক্রাইটেরিয়া সেট বাই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো অনসেট বলতে এখানে বৃষ্টিপাতের শুরুর কথা বলা হচ্ছে না, মৌসুমি বায়ু আসাটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে, যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়। ক্রেডিশনস ফর মনসুন অনসেট, IMD determines the monsoon onset based on significance transaction in atmospheric and ocean circulation in Indo-Pacific region. তো অনসেট কখন হবে সেটা IMD ঠিক করে ইন্দো প্যাসিফিক রিজনে কিছু পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী। Declaration of onset relies on specific parameter related to the rainfall intensity and wind speed. তো এইগুলোর উপর ডিপেন্ড করে রেনফল কনসিস্টেন্সি কতটা আছে, কতটা ইন্টেন্সিটি আছে, কতটা উইন্ড স্পিড আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে বলা হয় IMD থেকে মনসুন অনসেট হয়েছে কি না। রেনফল onset declare from the least 60% of 14 designated meteorological stations in Kerala and Lakshadweep record at least 2.5 mm rain for 2 consecutive days after May 10. অনসেট খুব গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম আমরা জানি আন্দামান নিকোবর সবচেয়ে দক্ষিণে রয়েছে, ভারতে সবচেয়ে দক্ষিণতম যে অক্ষরেখা সেটা হচ্ছে 6 ডিগ্রি সামথিং, যেটা আন্দামান নিকোবরের একদম অংশে রয়েছে। সুতরাং আন্দামান নিকোবরের সবচেয়ে প্রথম মৌসুমী বায়ু হিট করে এবং সেটা করে মে মাসের 10 থেকে 15 তারিখ নাগাদ। সুতরাং এই কেরালা, লাক্ষাদ্বীপ এবং আমাদের আন্দামান নিকোবরের যে সমস্ত মনসুন স্টেশন রয়েছে তারা নিশ্চিত করে যে হ্যাঁ বায়ুটা এসেছে, কারণ সেখানে 2.5 মিলিমিটার অ্যাটলিস্ট বৃষ্টিপাত হয়েছে এবং 14টা মেট্রোলজিক্যাল স্টেশন, ডেজিগনেটেড মেট্রোলজিক্যাল স্টেশন, তারা নিশ্চিত করে যে হ্যাঁ এটা এসেছে। দ্য অনসেট ইজ ডিক্লেয়ার্ড অন দ্য সেকেন্ড ডে ইজ স্পেসিফিক উইন্ড অ্যান্ড টেম্পারেচার ক্রাইটেরিয়া আর মেট। দ্বিতীয় দিন পরপর দুদিন যদি এই পরিস্থিতি দেখা দেয় তখনই নিশ্চিত করা হয় যে হ্যাঁ বৃষ্টিটা এসেছে, মৌসুমি বায়ুটা এসেছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হ্যাঁ সত্যি একটা বায়ু কিভাবে আসছে, সত্যি এসেছে কিনা, এসে পৌঁছেছে কিনা, সেটা কিন্তু আমরা ডিক্লেয়ার করব শুধুমাত্র একটা স্টেশনের অনুমতিতে নয়। 14টা স্টেশন বেশ কিছু সময় ধরে তারা নিশ্চিত করবে যে হ্যাঁ মৌসুমী বায়ু এসেছে। উইন্ডফিল্ড, দ্য ডেপথ অফ ওয়েস্টার্লি উইদিন দ্য ইকুয়েটর টু 10 degree north latitude and 55 degrees to 80 degrees east longitude range should extend up to 600 hectopascal. তো ওয়েস্টার্লি আমাদের যে বায়ু রয়েছে সেটা কিন্তু ইকুয়েটরের কাছে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং এই দ্রাঘিমাংশের মধ্যে রেঞ্জের মধ্যে সেটা তার ডেপথটা থাকে 600 হেক্টাপাস্কেল থাকলে তবে সেটাকে সেই বায়ুটা এসেছে বলে মনে করা হয়। জোনাল উইন্ড স্পিড কতটা থাকবে? 5 থেকে 10 ডিগ্রি মধ্যে, 70 থেকে 80 ডিগ্রি ইস্টের মধ্যে, 15 থেকে 20 নট বা 28 থেকে 37 কিলোমিটার পার আওয়ার, এটা অন্তত পক্ষে বায়ুটা থাকবে। তখনই আমরা বলবো যে হ্যাঁ বায়ুটা এসেছে, তার আগমন ঘটেছে। হিট, দ্য আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন OLR ভ্যালুজ derived from INSAT should be below 200 watt per square meter in the area between 5 degree
নর্থ টু 10 ডিগ্রি ল্যাটিটিউড অ্যান্ড 70 ডিগ্রি টু 75 ডিগ্রি লংটিটিউড। তো এই এরিয়াটার মধ্যে, এতটুকু এরিয়ার মধ্যে আমাদের ইনস্যাট যে উপগ্রহ রয়েছে, কৃত্রিম উপগ্রহ, সে এই টেম্পারেচারের নিচে যদি দেখতে পায় টেম্পারেচার রয়েছে, তখনই সেই হিট ক্রাইটেরিয়াটা মেনটেন হয় এবং বলা হয় যে হ্যাঁ, বায়ুটা প্রবেশ করেছে। ইম্প্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জানা বিষয় প্রত্যেকেরই। এগ্রিকালচারের উপর বিরাট বড় ইম্প্যাক্ট রয়েছে মনসুনের। ভ্যাগারিজ অফ মনসুন বলা হয় কারণ মৌসুমি বায়ু অনিশ্চিত, কিন্তু মৌসুমি বায়ু 70% বৃষ্টি আমাদের ভারতবর্ষে ঘটায় এবং ভারতের অধিকাংশ স্থানে কৃষিকাজের সাথে জড়িত, কারণ বর্ষার যে কৃষিকাজ সেটা কিন্তু এই পুরোপুরি মৌসুমি বায়ুর উপর নির্ভর করে। ওয়াটার রিসোর্স, ডিলেড মৌসুম লসেস ক্যান রেজাল্ট ইন ওয়াটার স্ক্যারসিটি, স্পেশালি ইন রিজিয়ন্স ডিপেন্ডেন্ট অন রেনফল ফর রিপ্লেসিং ওয়াটার রিজার্ভার্স, রিভার্স অ্যান্ড লেক। তো স্বাভাবিক ওয়াটার ক্রাইসিস দেখা দেবে যখন মৌসুমি বায়ু দেরিতে আসে বা মৌসুমি বৃষ্টি কম হয়, তখন কিন্তু ওয়াটার স্ক্যারসিটি দেখা দেয়। এনার্জি সেক্টর, ডিলেড মনসুন ক্যান ইম্প্যাক্ট হাইড্রো পাওয়ার জেনারেশন হুইচ রিপ্লাইস অন সাফিসিয়েন্ট ওয়াটার অ্যাভেলেবিলিটি। তো হাইড্রো পাওয়ার যেখান থেকে তৈরি হয়, হাইড্রো ইলেকট্রিসিটি যেখানে জেনারেট করা হয়, সেখানে অবশ্যই তার একটা ঘাটতি দেখা দেবে, সেটা একটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। এনভায়রনমেন্ট, ইট ক্যান অ্যাফেক্ট দ্য গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ভেজিটেশন, কারণ আমরা জানি বর্ষাকালে ভেজিটেশন সবথেকে গ্রোথ হয় বেশি। ডিলে দ্য মাইগ্রেশন অফ সার্টেন স্পিসিস অ্যান্ড ডিসরাপ্ট ইকোলজিক্যাল সাইকেল। তো এইসব ঘটনা এখানে দেখতে পাওয়া যায়। ডিলেড মনসুন ক্যান অলসো কন্ট্রিবিউট টু সয়েল ইরোশন, ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড রিডিউসড বায়োডাইভার্সিটি ইন অ্যাফেক্টেড রিজিয়ন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, এগুলো কম বেশি জানা, এগুলো নিয়ে খুব বেশি আলোচনার প্রয়োজন নেই। সিভিল সার্ভিস ফিজিক্সের কি কোয়েশ্চেন এসে দেখবো 2017-তে। উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ওশান ডাইপোল, sometime mentioned in the news while forecasting Indian monsoon, which of the following statements is or are correct? IOD phenomena is characterized by a difference in sea surface temperature between tropical western Indian Ocean and tropical eastern Pacific Ocean. তো এখানে তাপমাত্রার একটা তফাৎ, ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশেন এবং ইস্টার্ন প্যাসিফিক ওশেনের তাপমাত্রার তফাতের কথা বলা হয়। আইওডি ফেনোমেনা ক্যান ইনফ্লুয়েন্স অ্যাজ এল নিনোস ইম্প্যাক্ট অন দ্য মনসুন। এল নিনো ইম্প্যাক্ট এর উপর ডিপেন্ড করে আইওডি ফেনোমেনা। তো এখানে কোন কোন স্টেটমেন্টগুলো ঠিক? তো এখানে আমরা একটু আগেই দেখেছি টেম্পারেচারের পার্থক্য, আরব সাগর এবং বঙ্গোপসাগরের টেম্পারেচারের পার্থক্যকে ইন্ডিয়ান ওশেন ডাইপোল বলা হয়। এখানে প্যাসিফিকের কথা বলা আছে, সুতরাং এটা ঠিক নয়। কিন্তু এখানে ক্যান বলা হয়েছে, ক্যান হতে পারে। আইওডি ফেনোমেনা এল নিনোর একটা ফলাফল, এটা হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ এল নিনো যে বছর সক্রিয় থাকে সে বছর আমাদের এখানে কিন্তু লো প্রেশার জোনটা শিফট হয়ে যায়, অর্থাৎ সেখানে টেম্পারেচার একটা পার্থক্য তৈরি হয় স্বাভাবিক। সুতরাং এই ঘটনা কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক, সুতরাং অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্রয়োজন নেই, অলরেডি আমরা এটা জানি। 2015-তে একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন এসেছিল, হাউ ফার ডু ইউ এগ্রি দ্যাট দ্য বিহেভিয়ার অফ ইন্ডিয়ান মনসুন হ্যাজ বিন চেঞ্জিং ডিউ টু হিউম্যানাইজিং ল্যান্ডস্কেপ। তো মানুষের কাজকলাপের ফলে ইন্ডিয়ান মনসুনের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেইটা এখানে আলোচনা করতে। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং খুব ইজি একটা কোয়েশ্চেন, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে বারবারই চর্চা হয় এবং খুব কমন একটা কোয়েশ্চেন বলা যায়। তো আজকে আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে নিউজগুলো এসেছিল তার মধ্যে থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ডিসকাশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।